সালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখানে আমার কথা শুনছেন সবাইকে অভিনন্দন। আম আপনারা ইতিমধ্যে জানেন আগামী 12 ফেব্রুয়ারি 2026 এ বাংলাদেশের নেক্সট পার্লামেন্ট ইলেকশন হবে। আম ১৭ বৎসরের দেশে যেহেতু কোনো ইলেকশন ছিল না। এই প্রথম ১৭ বছর পরে আপনার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে একটা পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে। আশা করি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন আগামী ইলেকশনে। তো আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনারা আপনাদের অভিমত শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন। আম আগামী ইলেকশন যে হতে যাচ্ছে বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি, ওই ইলেকশনে যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, আপনি তাদের মধ্যে থেকে এমন ১০ জন ব্যক্তির নাম বলবেন বা আমি বলবো, আপনারা আপনাদের অভিমত আমার সাথে শেয়ার করবেন। দেখা যাক। আম আমি বিশেষ করে এই ১০ জন যাদেরকে সিলেক্ট করছি, এরা উম আ এরা অ্যাকচুয়ালি এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার অভিমতের সাথে আপনাদের অভিমত এক নাও হইতে পারে এবং এই ১০ জন বেসিক্যালি একটু ইয়াং, ধরেন প্রবাবলি আন্ডার 35, ৩৫ বা ৪০ বৎসরের নিচে এরকম ১০ জন ব্যক্তির নাম আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা আপনাদের অভিমত জানাবেন। নাম্বার 10, আ আমার ব্যক্তিগত অভিমত ডক্টর সানসিলা। আ আম উনি সম্ভবত ২০১৮ সালে বিএনপির সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট ছিলেন শেরপুরের আসনে। একটা আসনে উনার বাবা somehow কোনো কারণে ইলেকশন করতে পারেন নাই। পরে উনি প্রার্থী হন এবং উনি ১৮ সালে জানেন দিনের ভোট রাত্রে হইছে। তারপরেও প্রার্থীদের মারধর, জখম, জেল, জরিমানা অনেক কিছু জড়িত ছিল। সো এই তরুণ ইয়াং ক্যান্ডিডেট ১৮ সালে প্রথমবার ইলেকশন করেন এবং উনি সম্ভবত ১ ঘন্টা বা ২ ঘন্টা ইলেকশনের মাঠে ছিলেন। এরপরে উনি থাকতে পারেন নাই। সরকারি দলের হুমকি, ভয়, মারামারি বিভিন্ন কারণে। উনার কিছু আ ভিডিও, এই সময়কার ভিডিও আপনারা দেখতে পাবেন যে উনি কতটা অত্যাচারিত হয়েছেন যে ওই সময় ইলেকশন করতে গিয়ে। সো উনি আমার মনে হয় আনোয়ার খান মডার্ন হসপিটালে কর্মরত আছেন এবং ডাক্তার হিসেবে বেশ সুনাম। উনি শিক্ষিত, মার্জিত, ইয়াং, নতুন চিন্তা এবং নতুন ইয়াং জেনারেশন রিপ্রেজেন্টেটিভ করেন। যতদূর উনার বক্তব্য বা উনার সোশ্যাল মিডিয়াতে দেখে বোঝা যাচ্ছে যে উনি আমাদের তথাকথিত অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের মতো না, কথা এবং কাজে কিছুটা মিল আছে। সো আমি নাম্বার 10 এ উনাকে রাখতেছি যে আমি উনাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। সো আপনারা হয়তোবা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ইনি স্টিল ইয়াং, স্টিল আমার মনে হয় সবচাইতে সর্বকনিষ্ঠ আ পার্লামেন্টের জন্য ক্যান্ডিডেট হিসেবে নিজেকে এ এ উপস্থাপন করতেছেন। সো আপনারা আপনাদের অভিমত, উনি বিএনপি প্রার্থী, শেরপুর আসনে কোন একটা আসনে উনি এ প্রতিযোগিতা করবেন। সো নাম্বার 9, নাম্বার 9 হিসেবে আমি রাখছি নাহিদ ইসলামকে, এনসিপির আহ্বায়ক সম্ভবত। উনি এখন আহ্বায়ক আছেন। সরকারের উপদেষ্টা পদেও বেশ কয়েকদিন ছিলেন। উনার যেহেতু উনি একটা গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, এনসিপির আহ্বায়ক, আ পাবলিক ফিগার, মোটামুটি সবাই চিনে জানে। আ উনি যখন সরকারের একটা পার্টি ছিলেন, উনার নামে বা উনার বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ, বিশেষ করে আপনার দুর্নীতির কোনো অভিযোগ নাই। উনার আমার মনে হয় চলাফেরায় উনার মধ্যে একটা সহজ সরল একটা আ সিম্প্যাথি আছে। উনি খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু প্রকাশ করতে চান না বা দেখাইতে চান না। আ ইয়াং ভোটারের মধ্যে একটা কানেকশন আছে তার ভালো। উনি শিক্ষিত, মার্জিত, আম কমিটেড। আ যতটুকু মনে হয় যেহেতু জুলাই আন্দোলনে উনার একটা আ অগ্রণী ভূমিকা ছিল। প্রথম সারির প্রথম কাতারে ছিলেন। সো সব দিক বিবেচনায় আমি উনাকে নাম্বার 9 এ রাখছি। আমি চাই উনি যদিও এনসিপি করেন, এনসিপির আহ্বায়ক, আ আমি চাই উনি সংসদ সদস্য হিসেবে
নির্বাচিত হয়ে আমাদের পার্লামেন্টে আসুক। সো অবভিয়াসলি যারা এনসিপি করেন না তারা তাদের ভিন্নমত থাকতেই পারে। আমি ব্যক্তিগতভাবে এনসিপি সাপোর্ট করি না। তারপর আমি চাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসে, বলিষ্ঠ ভূমিকা রাখুক। নাম্বার 8 আমি রাখতেছি ইশরাক হোসেনকে, পুরাতন ঢাকার একটা আসনের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় বিষয়ক আন্তর্জাতিক সম্পাদক কমিটির একটা মেম্বার। উনি কর্মী বান্ধব। ওনার বাবা ঢাকার মেয়র ছিলেন। উনি যে বাবার পরিচিত হয়ে পার্লামেন্টের ইলেকশনে প্রতিযোগিতা করতেছেন, জিনিসটা তা না। উনি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে জড়িত। আমার মনে হয় পুরান ঢাকা ওনার যে সাংগঠনিক ভিত্তি খুবই মজবুত। ওনার ফেসবুকে আপনার 3.1 মিলিয়ন ফলোয়ার আছে। তো ওনার নামে কিছুটা বিভাজন আছে, যেহেতু উনি ঢাকার মেয়র হিসেবে নিজেকে উপস্থাপন করছিলেন। সেই সাথে আমাদের এনসিপি, আমাদের যে সরকারের যে একজন উপদেষ্টা ছিলেন, ওনার নাম কি ছিল, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার সাথে ওনার একটা প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেই কারণে ইয়াং জেনারেশনের মধ্যে একটু ডিভাইডেশন আসছে। আমি তারপরে বলবো, ওনার যে পুরান ঢাকার যে সংসদীয় এলাকা, ওই এলাকায় ওনার সংগঠন অনেক বিস্তৃত, অনেক শক্তিশালী। মানুষ হিসেবে উনি ভালো। যতটুকু সম্ভব জানি ওনার যে পাওয়ারের প্রতি হয়তো একটা স্পিয়া থাকতেই পারে, কিন্তু দুর্নীতি বা টাকা পয়সা মেরে নিজে বাড়ি গাড়ি করার ওই ধরনের কোনো টেন্ডেন্সি আজ পর্যন্ত এখনো দেখা যায় নাই। কমিটেড, কর্মী বান্ধব, কর্মীদেরকে সবসময় আগলা রাখেন, সবসময় সাংগঠনিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন। তো সব দিক বিবেচনা করে আমি চাই এই তরুণ উদীয়মান নেতা পার্লামেন্টের জয়ী হয়ে আসুন, এবং ওনাকে আমি রাখছি আমার লিস্টে নাম্বার 8। সো নাম্বার 7 আমি রাখতেছি আমাদের নুরুল হক নুরু। উনি সব কয়টা আন্দোলনে নিজেকে অগ্রণী মুখে রাখছেন। রাস্তায় সবচাইতে বেশি পোর খাওয়া পাবলিক নেতাদের মধ্যে উনি একজন। আপনি যদি কোটা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন, যে কোনো ডাকসুর সাবেক বিপি, ওনার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। নিজেকে উদীয়মান তরুণ নেতা হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। যতদূর পর্যন্ত জানা যায়, মানে দুর্নীতির সাথে জড়িত এই ধরনের কোনো লিঙ্ক এখনো পাওয়া যায় নাই। উনি বিএনপি অ্যালায়েন্সের সাথে যুক্ত এখন। সো শিক্ষিত, মার্জিত, কর্মী বান্ধব, কমিটেড, সব আন্দোলনে ছিলেন, সবসময় সরকারের রোশনালে ছিলেন। সো এত কিছুর পরেও উনি ওনার দল ত্যাগ করেন নাই, এত কিছুর পরেও উনি সরকারের সাথে বিগত সরকারের সাথে আপোষ করেন নাই। সো পোর খাওয়া মানুষ। সো আমার ব্যক্তিগত আমি চাই উনি নির্বাচিত হয়ে সংসদে আসিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখুন। ওনার নাম্বার 7। নাম্বার 6 আমি রাখতে যাচ্ছি এনসিপির হাসনাত আবদুল্লাহ। নাহিদ ইসলামের মতো হাসনাত আবদুল্লাহ বিশেষ করে জুলাই আন্দোলনে অগ্রণী সারির নেতৃত্বে ছিলেন। সংগঠক হিসেবে ভালো। সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা ইমপ্রেস করে মানুষকে, উনি স্পষ্টবাদী। কোনো ছল চাতুরি বা ডিপ্লোম্যাটিক কোনো কথাবার্তা বলেন না, যেটা যারা সাধারণ মানুষকে আকৃষ্ট করে। মানুষের সাথে মিশতে পারেন ভালো, সকল শ্রেণীর মানুষের সাথে মিশতে পারেন। উনি সম্ভবত কুমিল্লা মুরাদনগর থেকে প্রতিনিধিত্ব করবেন, এবং ওনার যিনি বিপক্ষে মনিরুল হক, উনি আমার মনে হয় সবকটি পার্লামেন্ট ইলেকশনে জয়ী হয়েছেন এবং বিএনপিতে বেশ শক্তিশালী ক্যান্ডিডেট। সো
এই আসনটা বেশ প্রতিযোগিতামূলক হবে। তারপরেও আমি চাই হাসনাত আব্দুল্লাহ জয়ী হয়ে সংসদে আসুক। আসে, আ সরকারি দলে হোক, বিরোধী দলে হোক, একটা বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য সংসদে পায়। তো হাসনাত আব্দুল্লাহর সিরিয়াল হলো নাম্বার 6। নাম্বার 5 এ আমি যাকে রাখছি আপনারা হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। উনি হলেন ব্যারিস্টার ফারজানা শারমিন ফুতুল। উনি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক হতে পারেন। টকশোতে বেশ পরিচিত মুখ। খুব সুন্দর করে মার্জিতভাবে এবং ভদ্র শালীনতার মধ্যে রেখেই কথা বলতে পারেন। উনি বিএনপির সাবেক প্রয়াত এমপি ফজলুর রহমান পটলের মেয়ে। উনি সম্ভবত নাটোরের কোনো একটা আসন থেকে ইলেকশন করতেছেন। ভালো লোক হিসেবে আপনারা যাদেরকে চেনেন বা বুঝেন, যাদের বক্তব্য উপস্থাপনা, যাদের ক্যারেক্টার, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, সব দিক থেকে উনি পারফেক্ট। নাম্বার 6 আমি ব্যারিস্টার ফারজানা শারমিন ফুতুলকে রাখছি, যিনি আমি চাই বিএনপির হয়ে পার্লামেন্টে আসেন। আচ্ছা, নাম্বার 4 আমি রাখছি ববি হাজ্জাজ। উনি সম্ভবত ঢাকার কোনো একটা আসন থেকে ইলেকশন করবেন। মার্জিত, শিক্ষিত, বদ্ধ, রুচিশীল মানুষ। অন্যের সাথে আপোষ করেন না, স্পষ্টবাদী, কথাবার্তার মধ্যে কোনো ছলছাতুরি বা রাগঢাক নাই। উনি যেহেতু ওনার দল নিবন্ধিত তো না, সেহেতু উনি সম্ভবত দানের শেষ প্রতীকে ইলেকশন করবেন ঢাকার একটা আসন থেকে। সো ওনার জয়ের সম্ভাবনা আছে এবং আমি চাই ব্যক্তিগতভাবে উনি জয়ী হয়ে পার্লামেন্টে আসুন। তার মতো লোক আমাদের সংসদীয় পার্লামেন্টে আসবেন, আমরা সে প্রত্যাশা রাখতেই পারি। নাম্বার 3, আর মাত্র 3টা। নাম্বার 3তে আমি যাকে রাখছি আপনারা সবাই আমার সাথে একমত হবেন। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই, ঠিক আছে? এগুলো থেকে এত কোনো কন্ট্রোভার্সি নেই এবং সবাই এক বাক্যে স্বীকার করবেন। আমি যাকে রাখছি নাম্বার 3, তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা। উনি এনসিপির হয়ে পার্লামেন্টে অংশগ্রহণ করতেছেন ঢাকার সম্ভবত সবুজবাগ, বাড্ডা বা ওই কোনো আসন থেকে। তাসনিম জারা খুবই শিক্ষিত। আপনার ইংল্যান্ডে অনেকদিন ছিলেন। ওনার করোনাকালীন সময় ওনার যথেষ্ট মানুষকে সচেতন করার জন্য যথেষ্ট ভূমিকা ছিল। সহজ সরল, সিম্পল, স্পষ্টবাদী, সৎ। মানে আপনি যদি কোনো মানুষকে ফিল করতে পারেন যে এই মানুষটা আমার মনে হয় সৎ, তাসনিম জারা তার পারফেক্ট এক্সাম্পল। আমাদের প্রত্যাশা থাকে যে আমরা একজন সৎ এবং স্পষ্টবাদী এবং কর্মী বান্ধব এবং যে আমার পক্ষ নিয়ে সংসদে কথা হবে এই ধরনের লোককে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। তো এক্ষেত্রে তাসনিম জারার কোনো বিকল্প নাই। সো আমি তাসনিম জারাকে নাম্বার 3 এ রাখছি। আশা করি আপনারা সবাই আমার পক্ষে একমত থাকবেন। আমি ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। জাতীয়তাবাদী দলেরকে সাপোর্ট করি বা আমি যদি ভোট আমার যদি কাস্ট হয় সেটা জাতীয়তাবাদী দলের পক্ষেই যাবে। কিন্তু এরপরও আমি চাই তাসনিম জারা ইলেক্টেড হয়ে পার্লামেন্টে আসেন। ওনার মতো লোক, ওনার মতো ক্যান্ডিডেটের খুবই দরকার। যারা সৎ, যারা শিক্ষিত, যারা মার্জিত, যারা যাদের মধ্যে কোনো ছলচাতুরি নেই, যারা স্পষ্টবাদী, যারা মানুষের কল্যাণে কাজ করতে চান বা পার্লামেন্টে নির্বাচিত হলেও মানুষের জন্য কাজ করবেন, পার্লামেন্টে নির্বাচিত না হলেও পার্লামেন্টের বাইরে থেকে মানুষের জন্য কাজ করবেন, তাসনিম জারা তাদের মধ্যে অন্যতম। উনার ফেসবুক ফলোয়ার 6.8 মিলিয়ন, কোয়াইট ইমপ্রেসিভ, রাইট? নাম্বার 2 আমি যাকে রাখছি, নাম্বার 2 এবং আমি যাদেরকে রাখছি আপনারা তাদের সাথে ভিন্নমত থাকতেই পারে। সো আমি নাম্বার 2 রাখছি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আমি চাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পার্লামেন্টে নির্বাচিত হয়ে অতীতে যেরকম বলিষ্ঠ ভূমিকা রাখছেন সেরকম বলিষ্ঠ ভূমিকা রাখবেন। আপনারা ওনার কয়েকটা ভিডিও ক্লিপ গত পার্লামেন্টে যখন উনি বক্তব্য রাখছেন, বিশেষ করে দরবেশ বাবা, পীর বাবা, এই সম্পর্কে যখন বক্তব্যগুলো দেখছেন, এগুলোর ভিউ দেখবেন, এগুলার মানুষের কমেন্ট দেখবেন, যে মানুষ কতটা পছন্দ করতেছিল, কতটা লাইক করতেছে, কতটা সহমত পোষণ করতেছিল। 4 মিলিয়ন, 3.5 মিলিয়ন ভিউ।
বক্তব্য কি আপনার মনে হচ্ছে আগুন বাইরে হচ্ছে, গোলা বাইরে হচ্ছে। সো এই ধরনের লোক অবশ্যই পার্লামেন্টে আসা উচিত এবং তারা ডিজার্ভ করেন। তারা জেল খাটছেন, জুলুম খাটছেন, অত্যাচারিত হয়েছেন। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় ছিলেন ব্যারিস্টার পাত্র। তারপরে এরপরেও ওনাকে জেলে যেতে হয়েছে। এরপরেও ওনাকে বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হয়েছে। তারপর উনি কখনোই আপোস করেন নাই অন্যায়ের বিরুদ্ধে। উনি কখনোই পরিবারের চাপে, আত্মীয়র চাপে আপোস করেন নাই। সো আমি চাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পার্লামেন্টে আসেন আগামী নেক্সট ইলেকশনে। ওনার পজিশন 2 নাম্বার 1 গ্যাস করেন কে নাম্বার 1 ওকে, এক্ষেত্রে আপনাদের অভিমত থাকতে পারে। আমি নাম্বার 1 রাখছি, যাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন। ওনার পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা আছে। ওনার দল ওনাকে নমিনেশন দেয় নাই, তারপর উনি স্বতন্ত্র ইলেকশন করবেন। যদিও এক্ষেত্রে কিছুটা হিপোক্রেসি দেখা যাচ্ছে, যে কারণ জাতীয়তাবাদী দল থেকে অনেকে নমিনেশন পান নাই, অনেকে সেটা অ্যাকসেপ্ট করছেন দলের স্বার্থে, বৃহত্তর স্বার্থে। কিন্তু সবাই তো আর এক না, সবাই ডেডিকেশন এক না, সবাই স্পিরিট এক না, সবাই আপনার কমিটমেন্ট এক না, সবাই ড্রিম এক না। সো এক্ষেত্রে আমি যাকে নাম্বার 1 রাখছি সে হলো ব্যারিস্টার রুমিন ফারহানা। উনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী, ইলেকশন করবেন। যদি ওনার পক্ষে ইলেকশন করে জিতে আসা ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে একটু টাফ হবে, যেহেতু এখানে বিএনপির জোটের ক্যান্ডিডেট আছে, বিএনপি থেকে অপর 2 জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছেন, রুমিন ফারহানা দাঁড়াচ্ছেন। এত কিছুর পরও আমি চাই ব্যারিস্টার রুমিন ফারহানা ইলেক্টেড হয়ে সংসদে আসুন এবং ওনার পজিশন নাম্বার 1। কারণ আপনারা যদি চিন্তা করেন, আপনারা ওকে, ওনার পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা থাকতে পারে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য ওনাকে নিয়ে অনেক সমালোচনা করছেন, ওনার সাপোর্টাররা অনেক সমালোচনা করছেন। এতদিন বিএনপি ওনার পক্ষে ছিল, এখন যেহেতু উনি বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবেন, সেহেতু বিএনপি সাপোর্টাররা ওনার অবশ্যই ওনাকে সহজে ছেড়ে দেবেন না। সো উনাকে সমালোচনা, আমার মনে উনি খেয়াল করেন না এত সমালোচনা, কারণ উনি জানেন উনি কি করতেছেন। এত সমালোচনার পরও আমি চাই ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে পার্লামেন্টে ইলেক্টেড হয়ে আসুন। বিশেষ করে একমাত্র কারণ রিজন হইল, আপনারা গত পার্লামেন্টগুলোতে বিরোধী দলের পক্ষে তো খুব বেশি মানুষ ছিল না, গুটি কয়েকজন ছিল। তার পক্ষে যতগুলা বলিষ্ঠ বক্তব্য আপনারা ইউটিউবে পাবেন, সরকারের সমালোচনামূলক যতগুলো বক্তব্য পাবেন, সরকারের গঠনমূলক সমালোচনামূলক যতগুলো বক্তব্য পাবেন, সরকারের সমালোচনা করছে তথ্য দিয়ে, রিসার্চ করে তথ্য দিয়ে, ফ্যাক্ট ফিগার দিয়ে যতগুলো বক্তব্য পাবেন, অধিকাংশ বক্তব্য কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার। হ্যাঁ, সেই কি বক্তব্য, ও মাই গড, মানুষ মন্ত্রমুগ্ধ মতো শুনতো। সো এরকম একটা ভয়েস আপনার সংসদে হারাতে চাবেন না। সো ওনার একটা বক্তব্যের ভিউ হয়েছে 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন পর্যন্ত আছে। সো মানুষ চিন্তা করে মানুষ কতটা পছন্দ করতো ওই বক্তব্যগুলা। সো আমি চাই ব্যারিস্টার রুমিন ফারহানা ইলেক্টেড হয়ে, এত তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক, ওনার দল ওনাকে নমিনেশন দেয় নাই, ওনার ওইখানে আরো প্রতিদ্বন্দ্বী আছেন, সমগ্র প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে উনি জয়ী হয়ে আসবেন, আমি এই আশা রাখতেছি। এবং জয়ী হয়ে আসে উনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন ওনার এলাকার জন্য, ওনার শুধু এলাকা না, বাংলাদেশের মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অধিকারের পক্ষে উনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সো ওনার পজিশন নাম্বার 1। সো রিক্যাপ: নাম্বার 10 ডক্টর সানসিলা, নাম্বার 9 নাহিদ ইসলাম, নাম্বার 8 ইশরাক হোসেন, নাম্বার 7 নুরুল হক নুরু, নাম্বার 6 হাসনাত আবদুল্লাহ, নাম্বার 5 ব্যারিস্টার ফারজানা শারমিন ফুতুল, 4 ববি হাজ্জাজ, 3 তাসনিম জারা, 2 আন্দালিব রহমান পার্থ, and number 1 ব্যারিস্টার রুমিন ফারহানা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অভিমত জানাবেন।